বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাই। আমাদের সামনে কুরবানের জন্য আমরা সবাই গরু কিনবো। তো গরু কেনার পরে আমাদের কিছু কিছু জায়গায় ভুল হয়, এই ভুলগুলা শুধরানোর জন্য আমি মূলত এই কথাগুলা বলছি। আসলে গরু কেনার পরে স্বভাবতই সবার আগ্রহ অনেক বেশি থাকে, তখন মানুষ গরুকে পেয়ে বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করে। তো এই জিনিসগুলো যাতে একটু সিস্টেমের মধ্যে করা যায় সেটা আমরা চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে জিনিসটা করে, গরু আনার পরে গরুকে ওভার ফিডিং করা হয়, যে কোনো জিনিস খাইতে দেওয়া হয়, যেমন ভাত, জাউ, মার, সবজি, পাউরুটি ইত্যাদি জিনিস খাওয়ানো হয়। গরু একটা রোমান্টিক প্রাণী, সে জাবর কাটে। যখন দেখবেন যে গরু জাবর কাটছে না, তখন বুঝবেন যে গরুর কোনো সমস্যা আছে। এই ধরনের খাবার যখন গরুকে খাওয়ানো হয়, তখন গরুর পাকস্থলীর মধ্যে গিয়ে যে ভালো যে অণুজীবগুলো আছে সেগুলো মারা যায়। এবং তাদের যে তারা আসলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে ঘাস খাওয়ার জন্য। তখন অতিরিক্ত পরিমাণ মানুষের যে খাদ্যগুলো দেওয়া আছে সেগুলো যখন দিয়ে দিবেন, তখন তাদের পেটের মধ্যে গিয়ে এগুলা অবশ্যই সমস্যা করবে এবং তাদের অরুচি হবে। এবং অনেক সময় অতিরিক্ত ভাত যাও মার খেয়ে গরুর পেট ফুলে যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে। এবং অনেক এই সময় আপনি একজন ডাক্তার পেতে আপনার কষ্ট হয়ে যাবে। সেজন্য গরু আনার পরে গরুকে অতিরিক্ত খাওয়াতে হবে। এই জিনিসটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। গরুর যেটা স্বাভাবিক খাবার, ঘাস, লতা পাতা, গমের পাতা, ভুসি, হলদি, এগুলো খাওয়াতে চেষ্টা করবেন। চিকন ভুসি এগুলো খাওয়াবেন না। যে জিনিসটা খুব দ্রুত হজম হয়ে যায় সেই জিনিসটা খাওয়ানো থেকে বিরত থাকবেন। এবং মানুষের কোনো খাদ্য গরুকে দিবেন না। তো অনেকে বলে যে আমার ওই অমুক তো খাওয়াইছে, তো কোনো সমস্যা হয় নাই। তো কিন্তু আপনার গরুটাতে যে সমস্যা হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না। প্রতি বছর কোরবানির সময় আমরা এই ধরনের রোগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি। দ্বিতীয়টা হচ্ছে যে গরু কেনার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে দুইটা স্থায়ী দাঁত আছে কিনা। স্থায়ী দাঁত হচ্ছে গরুর নিচে যে নিচের বাড়িতে দাঁত থাকে মাঝখানে। তো দুইটা দাঁত থাকলে এগুলো দুধ দাঁতগুলো সাধারণত চিকন চিকন টাইপের হয়, ফলার মতো। আর স্থায়ী দাঁতগুলো অনেকটা, যদি আমি বলি যে কোদালের যে ফলাটা আছে চ্যাপটা, ওরকম মোটা হবে। এবং হচ্ছে যে আপনার অবশ্যই শিং, লেজ এবং যে চোখ, অন্ধত্ব আছে কিনা এগুলো অবশ্যই চেক করে নিবেন। অনেক সময় এখানে বিভিন্ন ধরনের শিং, লেজও মানে এক্সট্রা লাগিয়ে দেওয়া হয়। এবং খোরা কিনা পারলে একটু হাঁটিয়ে দেখবেন। এবং অনেক সময় পায়ের মধ্যে গর্ত থাকলে বা ছেঁড়া থাকলে বা ক্ষত থাকলে সেখানে রং করে দেওয়া হয়। তো এই ধরনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, একটু হাঁটিয়ে দেখবেন, যাচাই করে দেখবেন। তো আপনার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে হাট থেকে বাসায় আনার পরে গরুর মধ্যে দেখা যাবে যে একটু ব্যথা, সর্দি, জ্বর, এগুলা সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট 2 বেলা ইউজ করবেন। এবং গরুর যদি পেট খারাপ লাগে, পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে আপনারা স্যালাইন প্রদান করবেন। এবং হচ্ছে যদি মুখে ঘা আসে, এটা খুব কমন হয়, মুখে ঘা আসে, পায়ে ঘা আসে, এবং হচ্ছে জ্বর থাকে, খুরা রোগ চলে আসে, সেক্ষেত্রে যেহেতু বাজারের মধ্যে সব রোগের আড়ত, গরুর ক্ষেত্রে খুরা রোগ, এবং যারা ছাগল কিনে তাদের ক্ষেত্রে পিপিআর রোগ চলে আসে। পিপিআরটা খুবই মারাত্মক। পিপিআর হলে ছাগল অবস্থা খারাপ হয়ে যায়। তো বেসিক্যালি আমরা মানুষকে সাজেস্ট করি গরু ছাগল কিনলে আসলে খামার থেকে কিনতে পারলে ভালো। যেহেতু হাট থেকে কিনছেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং সাধারণত গরু আনার পরে একটা প্রাইমারি ডোজের পেন কিলার যেটা আসছে, ব্যথা হতে পারে, পেন কিলার খাইয়ে দিবেন। এবং হচ্ছে যে যদি পাতলা পায়খানা থাকে সেক্ষেত্রে আপনারা স্যালাইন, যে গ্লুকোলাইট, ইলেকট্রোমিন যে স্যালাইন গুলো আছে সেগুলো দিয়ে থাকবেন। এবং বেশি সমস্যা হলে অবশ্যই আপনাদের আশেপাশে যে ভেটেরিনারি ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন। তো অনেকের মধ্যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের মধ্যে গরুকে হাট থেকে দেখা যাচ্ছে দৌড়িয়ে আনার একটা প্রবণতা আছে। দৌড়িয়ে আনলে অনেক গরু আসলে দৌড়িয়ে আসতে অভ্যস্ত না, তারা হয়তো এরকম দৌড়াতে অভ্যস্ত, তাদের একটা হয়তো অনেক সময় গরু বসে যায়, অনেক সময় স্ট্রোক করতে পারে। আমি এখানে বলতেছি না গরু কিভাবে চিনতে হবে, যেগুলো আমরা সবাই জানি যে ওই যে গরু মানে অসুস্থ গরু, সুস্থ গরু, এটা আমরা অনেকবার আলোচনা করছি। আমরা এখন আসলে বলতে চাচ্ছি গরু কেনার পরে দৌড়িয়ে আনতে যেমন তখন কিন্তু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা পিক আপ ভ্যান ইউজ করতে পারেন। পিক আপ ভ্যান ইউজ করলে দেখা যাচ্ছে এটা স্ট্রেস কম হবে। আর পিক আপ ভ্যান থেকে নামানোর সময় যদি 3-4টা গরু একসাথে নামান, তখন সেক্ষেত্রে একটা একটা গরু নামাবেন। কারণ হচ্ছে 3টা গরু যদি একসাথে স্টেপ দেয় পায়ের, তখন দেখা যায় যে একসাথে তাল মিলাতে না পেরে কোনো একটা পা ভেঙে যেতে পারে। এই গরু কুরবানির আগে আগে গরু নামাতে গিয়ে অনেক গরু পা ভেঙে যায়, এটা প্রায় আমরা কেস পাই। অনেক গরু ট্রাকের হুকের সাথে লেগে চামড়া ছিলে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বেশিরভাগ যে হাট বাজার গুলো আছে সেখানে গরুগুলোকে অনেক দূর জার্নি করে নিয়ে আসা হয়। তো সেখানে দেখা যায় গরু অনেক স্ট্রেসে থাকে। তো সুতরাং গরু বাসায় আনার পরে পর্যাপ্ত পরিষ্কার পানি, স্যালাইন মিক্স করে খাইতে দিবেন। এবং কারণ হচ্ছে শুধু আপনি অলরেডি সে স্ট্রেস আছে, হাটে আসার সময় বিভিন্ন জায়গা থেকে আসে, উত্তরবঙ্গ থেকে আসে, এখান থেকে আসে। তো এগুলো স্ট্রেস গরুকে যদি আপনি আরো হাঁটা থেকে দৌড়াইতে দেন, তাহলে কিন্তু তার আরো স্ট্রেসে তার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গরু আনার পরে
পেন কিলার এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ, স্যালাইন এগুলো দিতে হবে এবং গরুকে রিলিফ দিতে হবে। গরুকে উত্ত্যক্ত করা যাবে না। বাচ্চাদের একটা বৈশিষ্ট্য আছে, গরুকে উত্ত্যক্ত করা যাবে না। এবং গরু নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা দুইটা গরু থাকলে একটা গরুর মধ্যে একটা লড়াই দেওয়ার চেষ্টা করি, এটা ক্ষতিগ্রস্ত। মেন্টালি এই ধরনের জিনিসগুলো আসলে করা যাবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে যখন গরু আপনারা জবাই করার সময় হবে, যে কোরবানির দিন, এর আগের দিন রাত 10টা থেকে গরুকে কোনো খাদ্য দিবেন না, শুধু পর্যাপ্ত পানি দিবেন। এই পর্যাপ্ত পানি খাওয়াইলে গরুর চামড়াটা ছাড়াতে সুবিধা হবে এবং গরুর মধ্যে সাধারণত গরু কোরবানির আগে আপনারা যখন মনে করেন যদি 9টা বা 8টা দিয়ে কোরবানি হয়, 6টা থেকে গরুকে পর্যাপ্ত পানি খেতে দিবেন, কোনো দানাদার খাদ্য দিবেন না। এতে গরুর জন্য জিনিসটা এবং গরুর মাংসের কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে এবং চামড়া ছাড়াতে চামড়া সহজ হবে এবং মাংসটাও ভালো থাকবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের মধ্যে গরু জবাইয়ের সময় একটা বৈশিষ্ট্য থাকে মানুষের মধ্যে, যে আমরা তো আসলে মানুষ হায়ার করি গরু কুরবানির সময়, তারা দেখা যায় যে হুজুর কুরবানি দেওয়ার পরে গরুটাকে তাড়াতাড়ি মারার জন্য তারা কি করে, একটা ছোট ছুরি দিয়ে গরুর স্পাইনাল কর্ডে একটা গুঁতো দেয়। এই গুঁতোর কারণে কিন্তু গরুর নার্ভের সমস্যা হতে পারে। নার্ভ ইনজুরি হইলে সাধারণত স্পাইনাল কর্ডে ওখানে যে নার্ভ থাকে সেটা গরুর সমস্ত শরীর থেকে রক্তটাকে পাম্প করে বের করে দেয়। ওটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শরীরের মধ্যে রক্তটা অনেকখানি থেকে যাবে। এই রক্তটা যদি থেকে যায় তাহলে গরুর মাংসের কোয়ালিটিটা কমে যাবে। সুতরাং গরুকে জবাই করার সময় অবশ্যই ইসলামিক মেথডে যেভাবে জুগুলা শিরা কাটা হয় এবং টাকিয়া কাটা হয় বা কাটবে, কিন্তু জবাই করার পরে ওইটা করা যাবে না যে ছোট একটা ছুরি দিয়ে যে গরুর হাড্ডির মধ্যে যে পিছন নিচে যে হাড্ডি স্প্যানার করা গুঁতো দেওয়া, সেটা কিন্তু করা যাবে না। এতে নার্ভ ইনজুরি হলে গরুর শরীরে রক্ত ঠিকভাবে বের হবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের অনেক গরু আমরা কুরবানির সময় পাহাড়ি গরু কিনে থাকি। তো পাহাড়ি গরু একটা বৈশিষ্ট্য, যারা সাধারণত চড়ে খেতে অভ্যস্ত, এই গরুগুলোকে আপনি দেখা যাচ্ছে যে কিছু খাওয়াতে পারছেন না, কারণ তারা এই খাবারে মানে ঘরের স্টল ফিডিং, ঘরের মধ্যে যে খাবার আছে সেটাতে অভ্যস্ত না। তখন তাদেরকে আপনারা অতিরিক্ত খাওয়াইতে গিয়ে যখন দেখা যায় যে আপনার বোতলের মধ্যে পানি দিয়ে 1/2 লিটার বোতলের মধ্যে খাওয়াচ্ছেন, সাধারণত 2টা লাইন থাকে, একটা শ্বাসের লাইন, একটা হচ্ছে যে মানে আমাদের শ্বাসতন্ত্রের একটা পাইপ থাকে, একটা হচ্ছে একটা ইসোফেগাস, একটা ট্রাকিয়া। তো এখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ খাবার এক নাগারে আপনি খাওয়াই দিচ্ছেন, মুখ উঁচা করে, মুখটা হা করে, খাওয়ার পদ্ধতি ঠিক নাই, গরু কিন্তু ঢোক গিলতে পারছে না, কারণ এটা শ্বাসের নালীতে গিয়ে শ্বাসকষ্ট করে ফেলতেছে। এটাকে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া। এটা কিন্তু প্রায় হয়ে থাকে এবং অনেক গরুকে দেখা যায় যে গরু ছাগলকে কোরবানির হাটে বিক্রির আগে ভালো করে বোতলে করে চোঙায় ভরে পানি টানি খায় মোটা মোটা করা হয়। এগুলার ক্ষেত্রে দেখা যায় যে তাদের পেটের সমস্যা হয়ে যায় এবং গরু আনার পর সমস্যা হয়। তো এর জন্য আপনারা যখন ওষুধ খাওয়াবেন বা খাদ্য খাওয়াবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পানি দিলে সেটা খুব অল্প পরিমাণে অথবা চিটাগুড় দিয়ে খাওয়াইতে। আর যদি মনে করেন আপনার ওই যে গরুগুলা খাচ্ছে না সেগুলাকে তাড়াহুড়া না করে সেগুলাকে ঘাস জাতীয় খাদ্য দিতে চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে অস্থির হওয়া যাবে না। সেক্ষেত্রে যদি আপনি বোতলের মধ্যে এই পানি ভরে খাওয়ান, তাহলে গরু কিন্তু শ্বাসকষ্ট হয়ে যেতে পারে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া হয়ে গেলে, লাংসে পানি ঢুকলে তখন কিন্তু গরু বাঁচানো কষ্ট হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে যে 4 ধরনের পশু দিয়ে সাধারণত কোরবানি জায়েজ হবে না। একটা হচ্ছে যে অন্ধ গরু, যেটা অন্ধত্বটা স্পষ্ট; রোগাক্রান্ত গরু, যেটা রোগাক্রান্তটা স্পষ্ট; যেটা পঙ্গু গরু, যেটার হচ্ছে পঙ্গুত্বটা স্পষ্ট; এবং একটা হচ্ছে আহত গরু, যেটার আসলে কোনো একটা অঙ্গ চ্যুতি হয়ে গেছে এবং সেটা দাঁড়াতে পারছে না। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফে আছে, হাদিসে 3144 নম্বর হাদিস। তো এই ধরনের যেগুলো স্পষ্ট অসুস্থতা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলা কোরবানি দিলে এই কোরবানিটা আসলে জায়েজ হবে না। তবে যেসব গরুর শিং আছে বা নেই, বা কাটা অংশ আছে কানের মধ্যে, বাচ্চাদানে অক্ষম, বলদ, চর্মরোগ আছে, খোরা কিন্তু দাঁড়াতে পারে, এই ধরনের গরুগুলা দিয়ে কোরবানি জায়েজ হবে। তবে কোরবানি দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে চিন্তা করতে হবে ত্রুটি মুক্ত গরু, যে ধরনের গরুগুলো ত্রুটি মুক্ত সেগুলো দিয়ে সবচেয়ে বেশি কোরবানিটা সুন্দর হয়। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেন গরু জবাইয়ের ছবি, মাংস কাটাকাটির ছবি, টেবিল ভর্তি খাবারের ছবি, রক্তের ছবি ইত্যাদি যেন আমরা যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে আসলে আমাদের এই কোরবানিটাকে যেন আমরা মানে হালকা করে না ফেলি। এবং হচ্ছে যে আমাদের যে দাম নিয়ে যে প্রতিযোগিতা মানুষের মধ্যে, যে কার গরুর থেকে কার গরুর দাম বেশি, এটা কিন্তু গরুর দামের চেয়ে সৌন্দর্যটা আল্লাহর কাছে বেশি এবং আমাদের নিয়তটা আল্লাহর কাছে বেশি প্রয়োজন। সেজন্য আমরা যেন গরু নিয়ে মানুষের সাথে প্রতিযোগিতা না করি এবং গরু জবাইয়ের যে ছবি, ভিডিও, মাংস কাটাকাটি এগুলা দিয়ে, রক্তের ছবি দিয়ে ফেসবুক যেন আমরা নষ্ট না করি। সেজন্য সবাইকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।